ব্যাংক মালিকরা পলাতক থাকায় কমেছে বেসরকারি বিনিয়োগ, কম হচ্ছে ব্যবসা বাণিজ্য, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বিশ্বের সবচেয়ে চড়া দরে আর হবে না সড়ক নির্মাণ। ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই, বোঝাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে আবারও তাগিদ বিএনপির। রাজুকের শুরু থেকেই নেই জবাবদিহিতা ও স্বচ্ছতা, বলেছেন পরিবেশ উপদেষ্টা। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিবিড়ভাবে পর্যালোচনা চান তথ্য উপদেষ্টা। বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, বেড়েছে রাজধানীতে। দেশজুড়ে মণ্ডপগুলোতে 3 স্তরের নিরাপত্তা। জঙ্গি হামলার শঙ্কা নেই, অভয় আইজিপির। ফুটবল ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা, 21টি পদে নির্বাচন 26 অক্টোবর। মনোনয়নপত্র গ্রহণ শুরু 9 অক্টোবর থেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আগের মতো কিলোমিটার প্রতি সড়ক নির্মাণ ব্যয় বিশ্বের মধ্যে সর্বোচ্চ হবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এখন একনেক শুধু প্রকল্প অনুমোদন করেই ছেড়ে দেবে না, বাস্তবায়নের সময় সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ব্যাংক মালিকরা পলাতক থাকায় বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় দেশে ব্যবসা বাণিজ্য কম হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পগুলো বাছ বিচারের জন্য প্রকল্প অনুমোদন একটু ধীর হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। রকুনুজ্জামানের রিপোর্ট। সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাতারবাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন সহ প্রায় 24,500 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। পাশ হওয়া অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকা রংপুর 4 লেনের বাকি অংশ। পরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, একই সঙ্গে সরকারি বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ায় সারা দেশে ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। বেসরকারি খাতের বিনিয়োগ কম হয়, আবার আমাদের প্রকল্প ব্যয়ও একটু ধীর গতিতে এগুতে হয়, তাহলে তো অর্থনৈতিক কর্মকাণ্ডে তো অর্থ প্রবাহ একটু কমে যাবে। এবং আমি যতদূর জানি, আপনারা যারা সাংবাদিক আছেন তারা বেশি জানবেন যে গ্রামেগঞ্জের মানুষরা অনেকে বলে যে ব্যবসা ভালো চলছে না। এটার পরোক্ষ কারণ হলো যে আসলে তো সরকারি এবং বেসরকারি খাতে বিনিয়োগ কম হচ্ছে বলে। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় কমিয়ে আনা, ছোট শহরগুলোতে নাগরিক সুবিধা সম্পর্কিত বিভিন্ন প্রকল্প জনবান্ধব ও পরিবেশ বান্ধব করতে নীতিমালা তৈরি, উন্নয়ন ব্যয় কমানো সহ বেশ কিছু বিষয়ে একনেকে নেওয়া সিদ্ধান্তের কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। আগে যেটা বলা হতো যে প্রতি কত কিলোমিটারে একটা এক্সপ্রেসওয়ে করতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়, এবং এই ধরনের কিছু হবে না, এটা নিশ্চিত করেই আমরা যা করার করছি। আগেই বলেছি যে আমরা আগের মতো একনেকে পাশ করার পরই কিন্তু এটা চূড়ান্ত না, এটার সম্পূর্ণভাবে সারাক্ষণ মন্ত্রণালয়গুলো এবং আমাদের যে আইএমইডি, যে পরিবীক্ষণ একটা বিভাগ আছে, তারা কিন্তু সর্বক্ষণ এটা নজরদারি করতে থাকবে। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে আবারও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বর্তমান ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই, এটি জনগণকে বোঝাতে হবে বলেও মনে করেন বিএনপির নেতা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন সংস্কার জরুরি। জনপ্রতিনিধি ছাড়া জনগণের সব কাজ বাস্তবায়ন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে কোনো চক্রান্ত চলছে কিনা সে বিষয়ে সজাগ থাকতে হবে বলেন তিনি। সন্ত্রাসী দল হিসেবে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে, এগুলো উদ্ধার জরুরি বলেও মনে করেন তিনি। যে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, কারণ এই রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 1-11-এর সরকার নয়, এটা ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে। সেই বিশ্বাসটা আনতে হলে
সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপস্বী তাবাসসুম উর্মিকে ওএসডি করার পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি ব্যক্তিগত ফেসবুকে প্রধান উপদেষ্টাকে নিয়ে লিখে আলোচনায় আসেন তাপস্বী তাবাসসুম উর্মি। তিনি প্রশ্ন রাখেন, রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলা কি এতই সহজ? এর আগে অন্য এক স্ট্যাটাসে আবু সাইদ শহীদ কিনা সেই প্রশ্ন রাখেন তিনি। প্রধান উপদেষ্টাকে নিয়ে দেওয়া পোস্টটি ভাইরাল হলে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এরপর রবিবার রাতেই তাকে প্রথমে লালমনিরহাট জেলা প্রশাসন থেকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়। বদলির এই আদেশের অনুলিপি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করে। আদেশ পেয়ে সকালেই লালমনিরহাট ত্যাগ করেন সহকারী কমিশনার তাপস্বী তাবাসসুম উর্মি। এদিকে তাপস্বী তাবাসসুম উর্মির শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করার প্রতিবাদে লালমনিরহাট ডিসি অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসসুম উর্মির শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে রংপুরে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দ্রুত সময়ের মধ্যে ওই ম্যাজিস্ট্রেটকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। জবাবদিহিতা ও স্বচ্ছতা না থাকায় রাজুক তরুণ ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সুস্থ সুন্দর নগর গড়ে তোলার উপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবসের আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজুক সহ নগরের সব সংস্থার সংস্কার দরকার। প্লট বরাদ্দে কোটা বাদ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। এবারে দিবসের প্রতিপাদ্য হচ্ছে তরুণদের সম্পৃক্ত করি উন্নত নগর গড়ি। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এ সময় বক্তারা বলেন, সরকার উন্নত নগর গড়তে পূর্বাচল নতুন শহরকে বাসযোগ্য করতে রোডম্যাপ প্রস্তুত ও চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজুককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি বলেন, বসতি মানে শুধু বাড়ি নয়, তা বাসযোগ্য করতে হবে। আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। আমি যদি কয়েকজন খালি আমলা দিয়ে মনে করি যে রাজুক আমি চালিয়ে ফেললাম, নগরকে আমি ইনক্লুসিভ করে ফেললাম, এইটা আমার মনে হয় না আমরা সমাধানে পৌঁছাবো বলে। রাজুকের বোর্ডে তরুণ নিলে সমস্যা কোথায়? আমাদের মেট্রো রেলের জন্য মাঠের মধ্যে গিয়ে মেট্রো রেলের সরঞ্জাম রাখতে হবে। আমাদের ধানমন্ডির মাঠগুলো প্রাইভেট ক্লাবকে দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের প্রেক্ষাপট বদলেছে, প্রাইভেট ক্লাবের মালিকানার ধরনও বদলে গেছে, কিন্তু মাঠগুলো তো আর উন্মুক্ত হয়নি। আলোচনায় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রাজধানী ঢাকা এখন নোংরা শহরে পরিণত। গরিবের আবাসনের ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তিনি। কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। তরুণদের এগিয়ে নিয়ে আসার পথ করে দিতে হবে। আমরা তো দরজাটা বন্ধ করে রাখি। পরিবেশ ধ্বংস করে নগরায়ন গ্রহণযোগ্য নয়, তাই এই বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টারা। তরুণদের সম্পৃক্ত করার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যম কর্মীদের সাথে মালিক পক্ষের দাসসুলভ আচরণ করার সুযোগ নেই। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি একথা বলেন। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিবিড়ভাবে পর্যালোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকতায় এখন এক ধরনের হতাশা কাজ করছে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিক সংগঠনগুলোকে সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। সকল পক্ষের সাথে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকতা আসলে
যদি পেশা হয় তাহলে সেখানে এই পেশাদারিত্ব রক্ষা করতে হলে অবশ্যই তাকে সেই মর্যাদাটা আসলে দিতে হবে। এখানে মানে দাসসুলভ আচরণ করার আসলে কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলোও সাংবাদিকদের প্রকৃত স্বার্থ রক্ষার জন্য আসলে কাজ করা উচিত। এখানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে। জুলাই আন্দোলনে শিশুদের জীবনদান আগামীর প্রেরণা বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শেদ। তিনি বলেন, শিশুদের যোগ্য করে তুলতে পেছনের পাতা উল্টে ফেলার সময় এসেছে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি জানান। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার এই স্লোগানে এবছর পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে নিহত 105 শিশুর পরিবারকে সম্মাননা অর্থ সহায়তা দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে নিজেদের অভিব্যক্তি জানিয়ে শহীদ শিশুদের পরিবারের সদস্যরা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মর্যাদা নিশ্চিত করতে হবে। প্রত্যেকটা পুলিশ যারা গুলি চালিয়েছেন তারা এখনো তাদের শপথে সঠিকভাবে এখনো তারা বিতরণ করছে এই বাংলাদেশে। আমরা দেখছি না, আমরা শহীদ পরিবাররা দেখতে পাচ্ছি না এরকম কত পুলিশকে ধরা হয়েছে, বিচারের আওতায় আনা হয়েছে। আমাদের দাবি, আপনারা তাদের বিচার করেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ান। জীবন প্রতিবার অল্পতেই অঙ্কুরে ঝরে না যায়। আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আমি বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট আছেন ডক্টর ইউনূস স্যার, উনি দেশ বিদেশ বরেণ্য অনেক সমাদৃত ব্যক্তি, ওনার মাধ্যমে আমরা এই চাইব যে শিশু যে দিবস, এই দিবসেই যেন এটা সীমাবদ্ধ না থাকে, শিশুরা যেন তাদের ন্যায্য অধিকার পেতে পারে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেককে শিশুর অধিকার নিশ্চিত করতে হবে, তাদের যত্ন নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমিন এস মুর্শেদ বলেন, শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে নিরাপদ বাংলাদেশ তৈরি করতে হবে। জুলাই আন্দোলনে শিশুদের উপর গুলিবর্ষণ ফ্যাসিবাদের চিহ্ন উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা 71 সালের কথা স্মরণ করিয়ে দেয়। কি করে আমরা নিজেদেরকে এই প্রজন্মের যোগ্য করব বলুন তো? কোন কাজগুলো করলে পরে আমরা এই প্রজন্মের সম্মান ফিরে পাবো, যোগ্যতা ফিরে পাবো? যে পুলিশের বাচ্চাটা মারা গেল, সেই পুলিশকেও কারোর নির্দেশে কাউকে মারতে হয়েছিল। আচ্ছা বলুন তো, এরা কারা? কারা আমাদেরকে এইভাবে মারলো? 71-এ আমি জানতাম, তখন আমি কিশোরী, আমরা জানতাম কে আমাদের শত্রু ছিল, এবং তারা যখন গুলি করে আমাদেরকে মারছিল আমরা কিন্তু জানতাম তারা ভিন দেশি। 2024-এ তো সব একাকার হয়ে গেল। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ নেয়। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এনজিওগুলোর জনগণের পক্ষে কথা বলার সুযোগ সীমিত ছিল বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা ও দুর্নীতির কারণে এনজিওগুলোর কাজ করতে বেশ সমস্যা সৃষ্টি হতো। শ্বেতপত্র কমিটির সাথে এনজিও প্রতিনিধির সাথে বৈঠক শেষে এই তথ্য জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রিপোর্ট গোলাম ময়নুল আহসানের। দেশের অর্থনৈতিক প্রকৃত চিত্র জানতে গত 28 আগস্ট শ্বেতপত্র কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিটির ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার রাজধানী আগারগাঁও এনএসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধির সাথে বৈঠক করে শ্বেতপত্র কমিটি। বৈঠকে দেশি বিদেশি 78 জন এনজিও প্রতিনিধি অংশ নেন। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। পরে বৈঠক সম্পর্কে ব্রিফ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে
এবং সংগতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি, এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে। এইটার ক্ষেত্রে ওনারা সুনির্দিষ্টভাবে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান আছে তার নাম উল্লেখ করেছেন। তারা স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসনের কথা উল্লেখ করেছেন, ওনারা আইন রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করেছেন, ওনারা যে সমস্ত সরকারির বিভিন্ন এজেন্সি তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের কথা বলেছেন। এনজিও প্রতিনিধিরা জানিয়েছেন সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাজে সমস্যার সৃষ্টি করেছে। একাধিক বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সাম্প্রতিককালে আরোপ করা হয়েছে। এই আরোপ করার মাধ্যমে তাদের কর্মক্ষমতাকে সীমিত করা হয়েছে এবং তাদের ভূমিকাকে, বিশেষ করে জনগণের পক্ষে কথা বলার সুযোগকে সীমিত করা হয়েছে, সেটার কথা বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনও এই আলোচনার বাইরে ছিল না। এনজিওগুলো দেশে উন্নয়ন কাজের স্বীকৃতি চাই বলেও জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, তবে বিগত বছরের তুলনায় রাজধানীতে বেড়েছে মণ্ডপ। দেশের 31,500 পূজা মণ্ডপে 3 স্তরের নিরাপত্তা দেয়া হচ্ছে। দুর্গাপূজায় দেশে জঙ্গি হামলার শঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। যথাযথ ধর্মীয় মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। চলছে বিভিন্ন দেবদেবীর আর্চনা, সেই সাথে দুর্গাপূজার প্যান্ডেল থেকে শুরু করে শেষ সময়ের প্রস্তুতি চলছে। মঙ্গলবার পঞ্চমীতে দেবী দুর্গার বোধন, এর মধ্য দিয়ে দেবীকে আমন্ত্রণ জানানো হবে। এরপর বুধবার ষষ্ঠীতে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা, আর দশমীতে হবে দেবী বিসর্জন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঘিরে প্রতিবারের মতো এবারও উঠেছে নিরাপত্তা ইস্যুতে নানা প্রশ্ন। তবে দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা। বন্যা দুর্গত এলাকায় স্বাভাবিকভাবে ব্যাপকভাবে পূজা মণ্ডপ তৈরি হচ্ছে না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমাদের পূজা পরিষদের অনেক সদস্যের নামে মামলা হয়েছে, সেগুলো আমরা অনুরোধ করেছি তাদেরকে, তারা আমাদেরকে বলেছেন মামলাগুলো খতিয়ে দেখে, সে কারণে হয়তো কিছু পূজা মণ্ডপ কম হবে। তবে এটাও ঠিক যে রাজধানী ঢাকায় কিছু পূজা মণ্ডপ বেড়েছে। পূজা ঘিরে জনমনে নিরাপত্তার শঙ্কা তৈরি হলেও ঝুঁকি মনে করছে না পুলিশ। জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন পুলিশ প্রধান। পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু হ্রাসবৃদ্ধি হয় বিভিন্ন কারণে। এবার কোনো অঞ্চলে কিছুটা বন্যার কারণে অনেকেই হয়তো সেই জায়গায় পূজা 2-1টা ক্ষেত্রে, বেশি কিছু ঘটে নাই, সেই সংখ্যাটা নিতান্তই কম। আমাদের 31,500-এর বেশি পূজা মণ্ডপ, সেখানে পূজা উদযাপন করা হবে। ঢাকায় যে পূজা মণ্ডপ ছিল সেখানে যা ছিল আগে তার থেকে 6টি পূজা মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। সুতরাং এটা এই কমা বাড়ার সঙ্গে অন্য কোনো কিছু জড়িত না। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ইভেন্টে পুলিশ যেন স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে মনোবল বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি ময়নুল ইসলাম। বাহিনীর ভেতরে এক ধরনের নিচের দিকে বিভিন্ন ধরনের তাদের বক্তব্য ছিল, সেটা আপনারা সবাই জানেন। তার প্রেক্ষিতে রাজারবাগেও অনেক ধরনের এক ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। আমরা সেই জায়গা থেকে তাদের হৃত মনোবল, হারানো মনোবল, সেটা ফিরিয়ে আনার জন্য যে কার্যক্রম সেগুলি কিন্তু চলমান আছে এবং ইতিমধ্যে সবাই কাজ করছেন সব জায়গায়। সোশ্যাল মিডিয়াতে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান আইজিপি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। দুদিন বাদেই দুর্গা উৎসব। নারায়ণগঞ্জের মণ্ডপগুলোতে প্রস্তুতিও শেষ পর্যায়ে। এদিকে ধান দিয়ে শিল্পীর সুনিপুণ হাতে নাটোরে তৈরি করা হয়েছে দেবী দুর্গার ব্যতিক্রমী প্রতিমা, যার নজর কাটছে দর্শনার্থীদের। পিরোজপুর প্রস্তুতি এগিয়ে চলেছে জোরে সোরে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টি, নাটোর প্রতিনিধি কামরুল হাসান ও পিরোজপুর প্রতিনিধি কুমার শুভর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেবী দুর্গাকে বরণে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা।
মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। এবার দেবী দুর্গা আগমন হবে দোলায়, আর প্রস্থান হবে ঘোটকে চড়ে। নারায়ণগঞ্জে এবার 214টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিমা তৈরিতে দিনরাত কাজ করছেন শিল্পীরা। রং ও তুলির আঁচড়ে প্রতিমাকে আরো সুন্দর করার চেষ্টা তাদের। মায়ের মন্দিরের দূরত্ব মানে যেরকম ষষ্ঠীর আগে আমরা পৌঁছাই দিতে পারি, আর মাত্র আমাদের 2 দিন সময় আছে। পূজা নির্বিঘ্ন করতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসন, র্যাব, আর্মি এবং এখানে বিভিন্ন স্তরে নিরাপত্তা দেওয়া হয়েছে। এবারও নারায়ণগঞ্জে 214টা পূজা অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে 60টা অধিক গুরুত্বপূর্ণ আছে আমাদের পুলিশের দৃষ্টিতে। আমরা আশা করছি দুর্গাপূজা অন্যান্য বারের মতো নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে সুসম্পন্ন হবে। এদিকে নাটোরে পূজা হবে 7টি উপজেলার 350টি মণ্ডপে। এর মধ্যে শহরের লালবাজারের ধান দিয়ে তৈরি আকর্ষণীয় ও নজরকাড়া সৌন্দর্যের প্রতিমায় চোখ আটকে যাচ্ছে ভক্ত দর্শনার্থীদের। 1.5 মণ ধান দিয়ে টানা 1 মাসের পরিশ্রমে প্রতিমায় এমন সৌন্দর্য ফুটে উঠেছে বলে জানিয়েছেন শিল্পীরা। আমাদের পুজোতেই প্রথম নাটোরে ধানের প্রতিমা তৈরি হয়েছে। আমরা এটা দেখে অনেকটাই খুশি হয়েছি। পাড়ার সবাই খুশি হয়েছে এই প্রথমেই প্রতিমা দেখে। মাথার মধ্যে সবসময় খেলে যে নতুনত্ব কিছু করার চিন্তা ভাবনা, হতে হতে চিন্তা করতে করতে আমি আমার মাথার মধ্যে একটা আইডিয়া আছে, ধান দিয়ে প্রতিমা বানাবো। পূজা সুষ্ঠু, সুন্দর, নিরাপদ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। এই দুর্গা উৎসবকে সাফল্যমণ্ডিত এবং উৎসব মুখর করতে যত রকমের প্রস্তুতি দরকার জেলার পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। অতীতেও যেমন পুলিশ প্রশাসনের সার্বক্ষণিক উপস্থিতি ছাড়া আমরা নিজস্ব কর্মী বাহিনী দিয়ে, নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে পূজা মণ্ডপে নিরাপত্তা বিধান করেছি। এবারেও তার ব্যত্যয় ঘটবে না। পিরোজপুরে মণ্ডপে মণ্ডপে চলছে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন কারিগররা, যেন দম ফেলার ফুরসত নেই তাদের। এই বছর পিরোজপুরে পূজা হবে 7টি উপজেলার 444টি মণ্ডপে। আমরা মোটামুটি পূজার জন্য অগ্রসর অনেক হয়েছি। আমরা পূজা সুন্দরভাবে দেওয়ার জন্য আশায় আছি। আমরা চাইছি যে প্রতি বছর যেরকমই আমরা একটু আনন্দ ফুর্তি উপভোগ করি, ওইটাই এবছরও আমরা চাই। আমি নাশকতাকারীদের সতর্ক করে বলতে চাই যে এখানে কেউ যদি নাশকতার চেষ্টা করেন, পিরোজপুর জেলা পুলিশ আইনের সর্বোচ্চতাই এখানে প্রয়োগ করবে এবং 1 বিন্দু ছাড় আমরা এখানে দেব না। আর যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা নিশ্চিন্তে আপনাদের উৎসব পালন করবেন। পুরোহিতরা জানিয়েছেন, পূজায় এবার দেবী দুর্গার কাছে প্রার্থনা থাকবে তিনি যেন দেশ ও পৃথিবীর সকল মানুষের জীবনে শান্তি বয়ে আনেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাফুফে নির্বাচন কমিশন। দুপুরে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন। আগামী বুধবার 9 অক্টোবর থেকে শুরু হবে মনোনয়নপত্র বিক্রি। আগামী 26 অক্টোবর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে বাফুফের নির্বাচন। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের ঝিমিয়ে পড়া ফুটবল জেগে উঠছে নির্বাচনী উত্তাপে। আগামী 26 অক্টোবর হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচন। টানা 4 মেয়াদে কাজী সালাউদ্দিন অধ্যায় শেষে সভাপতির আসনে বসবেন নতুন কেউ। নির্বাহী কমিটির 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। অন্তর্বর্তী সরকার আমলে প্রথম কোন নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় থাকছে কড়া বিধিনিষেধ। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 9, 10 ও 12 অক্টোবর বাফুফে ভবনে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র বিলি 9, 10 এবং 12 অক্টোবর। মাঝখানে 11 তারিখে পুজোর ছুটি আছে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15। এরপরে মনোনয়নপত্র প্রত্যাহার, সেটা হচ্ছে 19 তারিখ সকাল 11টা থেকে বিকেল 5টা এবং 20 তারিখ সকাল 11টা থেকে বিকেল 2টা। 137 কাউন্সিলরের আবেদন থেকে যাচাই বাছাই 133 জন ভোটার চূড়ান্ত করেছে বাফুফের বর্তমান নির্বাহী কমিটি। ভোট দেবেন তারাই। বাদ পড়া কাউন্সিলররা আদালতের শরণাপন্ন হলে কোনো আইনি বাধায় সুরাহা করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, জানান নির্বাচন কমিশনার ব্যারিস্টার এহসান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশ থেকে কেউ প্রার্থী হতে চাইলে তিনি পারবেন কিনা সে বিষয়েও স্পষ্ট কোনো নীতিমালা নেই তফসিলে। কোনো আবেদন উচ্চ আদালতে গেলে সেটা কীভাবে মোকাবেলা করা হবে সেটা তো এখন এক্সিকিউটিভ কমিটির বিষয়। তারা যদি তাদের আইনজীবী নিয়োগ করে সেই মামলা মোকাবেলা করতে চান তাহলে করবেন। ইলেকশন কমিশনের কাজটা বেসিক্যালি কিন্তু
আপনার ইলেকশনটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করা। ভোটার তালিকার ব্যাপারে আমাদের কোনো সে নাই, আমরা বলার কোনো সুযোগ নেই, আমাদের কোনো ওই জুরিসডিকশনই নাই ওই ব্যাপারে বলার। যদি কেউ দেশের বাইরে অবস্থান করে থাকে তাহলে মনোনয়নপত্রটা ফিল আপ করে লোকাল ওখানকার অ্যাম্বাসির মাধ্যমে এন্ডোর্সের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আসলে সব কিছু ঠিক থাকে আর কি। এখনই ইয়েসন্ন বলার সুযোগ হয়নি, আগে আসুক, ঠিক আছে, ওকে, তারপরে তো তার প্রতিনিধি থাকবেই, ঠিক আছে, ওকে, তখন এটা সিদ্ধান্ত নেওয়া যাবে। বাফুফে নির্বাচনে এরই মধ্যে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সাবেক সহসভাপতি তাবিত আওয়াল এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। তবে গুঞ্জন শোনা যাচ্ছে সরে দাঁড়াতে পারেন তরফদার রুহুল আমিন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। স্বাগত একবার বাংলা ভিশন সংবাদে। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার 5 বছর আজ। স্মৃতি আঁকড়ে এখনো কাঁদেন তার মা রোকেয়া খাতুন। ছেলের হত্যাকাণ্ডের 5 বছর পরও খুব একটা ঘরের বাইরে যান না তিনি। ঘরে বসে নামাজ পড়েন আর ছেলের নানান স্মৃতি রোমন্থন করেই সময় কাটান। কুষ্টিয়া শহরের পিটিআই রোডের বাসায় ছেলের কথা বলতে গিয়ে কান্না ধরে রাখতে পারেননি আবরারের মা। ছেলে হারানোর শোক জগদ্দল পাথরের মতো চেপে আছে তার বুকে। নাওয়া খাওয়া প্রায় ভুলে যান। 2019 সালের 6 অক্টোবর মধ্যরাতে আবরারকে ছাত্রাবাসে তার কক্ষ থেকে ডেকে নিয়ে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে 2 বছর 2 মাস পর 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক আদালতের বিচারক 20 জনকে ফাঁসি ও 5 জনকে যাবজ্জীবন দেন। কিন্তু রায় ঘোষণার প্রায় 3 বছর পরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামি পলাতক। তাদের গ্রেফতার এবং সব আসামির রায় কার্যকরের দাবি জানিয়েছেন সরকারের কাছে আকুল আবেদন যে যেন এদের 3 জনকে যেন গ্রেফতার করা হয় আর এদেরকে যেন আওতায় এনে আইনের আওতায় এনে সবাইকে যেন দ্রুত রায়টা কার্যকারী করা হয়, এটা চাই। 5 অক্টোবরের আগে অনেক আন্দোলনে অনেকেই জেলখানা থেকে বের হয়ে গেছে। মাঝে মধ্যে শুনছি যে অমুক জেলখানা ভাঙছে, তখন মনে হয়েছে ওরা কি আছে জানি না, গাজীপুরে ছিল ওরা না কাশিমপুর কারাগারে কোথায় ছিল জানি না, ওরা আছে কিনা তাও জানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের জোর করে নেওয়া হয়েছিল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এর সাথে জড়িত সরকারি কর্মকর্তারা এখনো বহাল স্বপদে। ব্যবস্থা নিতে নির্দেশনার অপেক্ষায় সংশ্লিষ্টরা। আবু সাইদ হত্যা নিয়ে রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে 2য় পর্ব। ছবি তুলেছেন শাহনেওয়াজ জনি। তারুণ্যের আন্দোলনে রসদ যোগায় রংপুরের শহীদ আবু সাইদ। তারই জন্মভূমিতে খুনি ফ্যাসিস্ট হাসিনার মাঠ প্রশাসন এখনও আছেন দিব্যি। 16 জুলাই নিরস্ত্র প্রতিবাদী আবু সাইদকে একের পর এক গুলি করে পুলিশ। মৃত্যুর পর নানা নাটকীয়তায় সাইদের মরদেহ স্বজনরা পেলেও খুনি শেখ হাসিনা সরকারের জেলা ও উপজেলা প্রশাসনের ছিল শক্ত শর্ত। সময় দেয়া হয়েছিল 20 মিনিট, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আইন শৃঙ্খলার শেকলে বন্দী করে মানসিক যন্ত্রণা দিয়ে শোকাহত পরিবারকে তুলে নিয়ে যায় শেখ হাসিনার দরবারে। প্রধানমন্ত্রীর কাছে আপনাকে যাওয়া লাগবে, এটা তো বাধ্য করে নিয়ে গেছে। ইউনো টিউনো ডিসি এ সকলেই ধরে আমাকে জবরদস্তি করে নিয়ে গেল। বিচারিতে নিয়ে গেছে না, আমার হাসিনার দান আমার মনে আমার দিলে আমার খাতে চায় না, আমার ছেলে করতে করছে। এলাকার যে আওয়ামী লীগের যে যারা নেতারা আছে তারা বলছেন নেত্রী আপনাদেরকে ডাকছে, না গেলে সমস্যা হতে পারে। রাতের ভিতরেই মাটি দেওয়ার জন্য অনেক জবরদস্তি করছে। ইউনো ইকবাল হোসেন এবং এডিসি রুমি মোবাশের এবং পুলিশের আরও অনেক কর্মকর্তা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এডিসি ও থানার ওসি। আর ইউনো বলছেন মৃত্যুর দিন থেকে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আবু সাইদের যে পরিবার, সেই পরিবারকে আমরা একদম প্রথম দিন থেকে দাফন থেকে শুরু করে পরবর্তীতে যে সময়টা ছিল সব সময় আমরা তাদের সাথে সরাসরি একটা যোগাযোগ ছিল। ইউনো সাহেব কিছু করছে, তারপর এডিএম মহোদয় কিছু করছে, তারপর অন্য এডিসিরা কিছু করছে, ঠিক আছে। তো সবগুলো বিষয়ে আমার আসলে ওইভাবে ইনভলভ হওয়া হয়নি। জোর করে গণভবনে নিয়ে আবু সাইদের স্বজনদের খুনি হাসিনা বুকে জড়িয়ে মানবতাকে কলঙ্কিত করেছে বলছেন আইনজীবীরা। আর সরকারের নির্দেশনা পেলেই জবরদস্তি করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বুকে জড়িয়ে নিলাম, হত্যা করলেন, আপনার নির্দেশে হত্যা হলো, আবু সাইদ বুকে রক্ত দিল, আর আপনি সেই খুনি বুকে
আপনি আবু সাঈদের বাবা মাকে জড়িয়ে ধরলেই বিচার শেষ হয়ে যাবে? এই বিষয়ে সরকারের উপর পর্যায় থেকে আমাদের যে মন্ত্রণালয় আছে সেখান থেকে আমাদের উপরে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তো আমরা সকল সরকারি কর্মচারী মানতে বাধ্য। শেখ হাসিনা সরকারের আমলে গেল বছরের 23 জুন পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম, 6 জুন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও চলতি বছরের 6 ফেব্রুয়ারিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন হাবিবুল হাসান রুমি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। জীববৈচিত্র্যের হুমকি বিবেচনায় সেন্ট মার্টিন দ্বীপে এবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বিকেলে সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান তিনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সেন্ট মার্টিন দ্বীপে কোনো হাসপাতাল নেই। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানো প্রয়োজন। পর্যটকদের ভিড় আর প্লাস্টিক পলিথিনের কারণে হুমকির মুখে সেখানকার জীববৈচিত্র্য। গত বছর 2,20,000 পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছে উল্লেখ করে তিনি বলেন, 2018 সালে সেন্ট মার্টিন দ্বীপে প্রতিদিন 1,250 থেকে 1,800 পর্যটক যেতে পারবে এমন সুপারিশ করা হয়েছিল। সেই সঙ্গে 2023 সালের শুরুতেই রাতে সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান না করার সুপারিশ করা হয়। এসব নিয়ম বাস্তবায়ন করা সম্ভব হয়নি, তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় কিনা সে বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সেন্ট মার্টিন দ্বীপে কয়েকটা নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম মেরিন একাডেমি দক্ষ মেরিনার্স তৈরির পাশাপাশি রাজস্ব আদায়ের কারখানা। সোমবার সকালে চট্টগ্রামে দেশের প্রথম মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের কথা বলেন। দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনের অতিরিক্ত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হলেও দক্ষ জনবল তৈরি, সঠিক ব্যবস্থাপনা না থাকা, পাঠদানে অসঙ্গতি, মানের ক্ষেত্রে আপোষ সহ নানা অসন্তুষ্টির কথা তুলে ধরেন তিনি। শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন নৌ উপদেষ্টা। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় বলেছেন, প্রাথমিক শিক্ষাই একটি শিশুকে জ্ঞানের প্রতি আগ্রহী করে, সে জায়গাটিতে জোর দিতে হবে। সকালে ময়মনসিংহের নেপ একাডেমি ভবনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন যোগদান করা প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। অন্যদিকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, সবাই একটি পরিবার, সকলে মিলেই উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করার আহ্বান জানান তিনি। টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বৃষ্টি না থাকায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুই উপজেলায় এখনও পানিবন্দী অর্ধলক্ষাধিক মানুষ। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার পূর্ব ধলার জারি আনসার ক্যাম্প এলাকায় বাঁধ ভেঙে গেছে, প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। নেত্রকোনার সোমেশ্বরী ও কংস নদীর পানি বেড়ে পূর্ব ধলার উপজেলার জারি আনসার ক্যাম্প এলাকার বাঁধ ভেঙে যায়। এতে নদী তীরবর্তী দুর্গাপুর উপজেলার গাওয়াকান্দি ও কাকইরগড়া ইউনিয়নের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। পানিবন্দী কমপক্ষে 50,000 মানুষ। পানির নিচে উঠতি রোপা আমনের ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানায়, সোমেশ্বরী নদী ও কংস নদের পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও উবদাখালী নদীর পানি বাড়ছে। এছাড়া সব নদ নদীর পানির বৃদ্ধি অব্যাহত আছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্লাবিত 7টি ইউনিয়নের মধ্যে এখনও 3টি ইউনিয়নের 10,000 পরিবার পানিবন্দী। মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন উঁচু জায়গায়। খাবার সংকট সহ গবাদি পশু নিয়ে মহাবিপাকে তারা। এদিকে হালুয়াঘাট উপজেলায় সদর, কৈচাপুর ও নড়াইল এই 3টি ইউনিয়নে কয়েক হাজার পরিবার এখনও পানিবন্দী। দুই উপজেলায় প্রশাসনের দেয়া চাল ও নগদ অর্থ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। দীর্ঘদিন একই জায়গায় পোস্টিং নিয়ে সীমাহীন দুর্নীতি আর অর্থ লুটপাটের অভিযোগ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায়ের বিরুদ্ধে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে তা প্রমাণ হলেও অজ্ঞাত কারণে তিনি ধরাছোঁয়ার বাইরে। অভিযোগ স্বীকার করলেও এর সঙ্গে আরও অনেকেই জড়িত বলে জানিয়েছেন শর্মী রায়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হাসান বলেছেন, গত 15 বছরের স্বৈর শাসনে স্বাস্থ্য খাতের সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। বাগেরহাট প্রতিনিধি মোল্লা মাসুদুল হকের সহায়তায় আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহেব। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শর্মী রায়ের বিরুদ্ধে এই ঝাড়ু মিছিল এলাকাবাসীর। অভিযোগ রয়েছে, শর্মী রায় সহ হাসপাতালের হিসাব রক্ষক
সোহেল ফরাজি এবং এমটিপিআই দীপক কুমার রায় মিলে স্থানীয় স্বেচ্ছাসেবকদের জন্য বরাদ্দকৃত অর্ধ কোটি টাকা আত্মসাৎ করেছেন। একক স্বাক্ষরে 226 জন স্বেচ্ছাসেবকের সম্মানী ভাতা তুলে নিয়েছে এই চক্র। স্বেচ্ছাসেবক হিসাবে করোনাকালীন সময় যে আমরা কাজ করেছি, কাজ করার পর 1 বছর পরে আমরা শুনতে পেলাম যে এখানে একটা সরকার বরাদ্দ দিয়েছে। সেই বরাদ্দ এখানে কোনো স্বেচ্ছাসেবক যারা কাজ করছে তারা কোনো টাকা পায়নি, কিন্তু টাকাগুলো আমাদের নাম না দিয়ে অন্যদের নাম দিয়ে টাকাগুলো উঠে নিয়ে গেছে। যে টাকাটা আসছে সেই টাকাটা আমরা আদৌ এখন পর্যন্ত পাইনি এবং আমরা শুনতে পারছি এই হসপিটালের দায়িত্বপ্রাপ্ত ডক্টর শর্মিলা রায় তিনি নাকি তাদের ইচ্ছে মতন লোকজনকে টাকা দিয়েছে। সরকার যে আমাদের একটা ভাতা দিয়েছে সেটা শর্মিলায় ভাগ বটারা করে খেয়ে ফেলছে। এমন জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনেও। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সমস্ত বিল ভাউচারই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শর্মি রায়ের স্বাক্ষর। স্বেচ্ছাসেবকদের সম্মানী আত্মসাতের অভিযোগের প্রমাণ পান তদন্ত কর্মকর্তারা। পছন্দের ঠিকাদারকে ওষুধ সরবরাহের কার্যাদেশ দিয়ে নিয়মমাফিক আয়কর কর্তন না করে অতিরিক্ত বিল দেওয়ার অভিযোগও প্রমাণিত। বিষয়টি নিয়ে জানতে চাইলে অনেকটা দায়সারা জবাব ডাক্তার শর্মি রায়ের। আমার কাছে কেউ কোনো ডকুমেন্টস নিয়ে আসে নাই আদ্যবধি, এবং এখানে যে সিএস স্যাররা যে আসছিল তখনও কেউ ডকুমেন্টস স্যারদের সামনে এসে শো করে নাই, বা আমার হাসপাতাল থেকে যে কাউকে নিয়োগ দেওয়া হয়েছে এরকম কোনো কাগজও আমি পাইনি। আমার মনে হয় যে এটা নিয়ে আবার করা উচিত, কথা বলা উচিত, এবং যারা এই হাসপাতালের কোনো নিয়োগ আছে কিনা এই জিনিসগুলো খতিয়ে দেখা উচিত। এত অভিযোগ প্রমাণের পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি শর্মি রায়ের বিরুদ্ধে? জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন, অনিয়ম ও দুর্নীতি করে ছাড় পাবে না কেউ। আমাদের স্বাস্থ্য খাত বিগত 15 বছর যাবৎ দুর্নীতির একটা আখাড়ায় পরিণত হয়েছিল এবং নতুন সরকার এসে দুর্নীতি দূরকরণ একটা বড় এজেন্ডা হিসেবে গ্রহণ করেছেন। আমরা স্বাস্থ্য খাতে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেন দুর্নীতি অনিয়ম এগুলো দূর হয় সেজন্য ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এসব দুর্নীতি তদন্তে এবং দ্রুত ব্যবস্থা নিতে টাস্ক ফোর্স গঠনের কথাও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নার্কোটিক্সের ডিজি পদায়নের পর গোপালগঞ্জে কাজের অংশ হিসেবেই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়েছিলেন দাবি খন্দকার মোস্তাফিজুর রহমানের। এ সময় তিনি মাদক নিয়ন্ত্রণে অধিদপ্তরের ব্যর্থতা স্বীকার করলেও তার নিজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম অভিযোগ অস্বীকার করেন। রিপোর্ট জিয়া খানের। মাদক অপরাধ দমনের কার্যক্রম নিয়ে রবিবার সকালে রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির মহাপরিচালক। দাবি করেন, চলমান বিশেষ অভিযানে 11 জন মাদকের গডফাদার সহ 89 জন শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতারের। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের দাবি করলেও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণের পর কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নেরও উত্তর দেন ডিজি। তার বিরুদ্ধে আমরা ইনকোয়ারি করতেছি, এখন ইনকোয়ারি চলতেছে। ইনকোয়ারি আপনাদের বলছেন ভিডিও ভয়েস মানে ভিডিও রেকর্ড আমার কাছে আসছে, কে পাঠিয়েছে আমি জানি না, সাংবাদিক পাঠিয়েছে আমার কাছে। পোস্টিং তো শাস্তি না, কোনো হবে না, কেন পোস্টিং কোনো শাস্তি না। এ সময় গণমাধ্যমে আসা ডিজির নানা দুর্নীতির বিষয়ে জানতে চাওয়া হয়। প্রশ্ন ছিল বহর নিয়ে গোপালগঞ্জে যাওয়া নিয়েও। ওই সময়ে যারা যারা দায়িত্ব পেয়েছে প্রত্যেক গেছে বলে কে দেয়নি। আমি আমার সেখানে আমার কাজও ছিল এবং সেইখানে আমি একটা মাদক সমাবেশ করছি, কিন্তু ওই যাওয়ার জন্য না। দেখবেন ওই উপজেলা পরিষদে ওই দিনকার একটা মাদক বিরোধী সমাবেশে অ্যাটেন্ড করছি আমি, ওই উপজেলা পরিষদে টুঙ্গিপাড়ায়। দেখেন ব্যাপার আছে, ছবি আছে আমার কাছে, শুধু শুধু ভুলতে যাইনি। আমি এখানে দায়িত্ব পালন করেছি। আমি 2000 লিখেছিলাম, কোথাও এক বিন্দু দুর্নীতি প্রমাণ নাই, ওই অভিযোগ নাই। আমি যেখানে কাজ করছি আমার কোনো স্টেশনে আমার বিরুদ্ধে দুর্নীতি কোনো অভিযোগ নেই কোথাও। রাজুকে পোর্ট এখন দেওয়া হয় নাই, পোর্টে কোনো নাম্বার নাই। সাময়িকভাবে বলা হয়েছে, তাও বলছেন রাজুকের ক্ষেত্রে কোনো পোর্ট নাম্বার নাই, কোনো সেক্টর নাম্বার নাই, কোনো দাগ নম্বর নাই। একটা সাময়িক বরাদ্দ হয়েছে এবং আমি একদম সরকারের নিয়মকানুন মেনে টু দি পয়েন্টে আমি আবেদন করেছি। মাদক নির্মূলে জনগণের সহায়তা চান খন্দকার মোস্তাফিজুর রহমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ব্যাংক মালিকরা পলাতক থাকায় কমেছে বেসরকারি বিনিয়োগ, কম হচ্ছে ব্যবসা বাণিজ্য, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। বিশ্বের সবচেয়ে চড়া দরে আর হবে না সড়ক নির্মাণ। ক্ষমতাসীনরা 1-11-এর পথে নেই, বোঝাতে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে আবারও তাগিদ বিএনপির। রাজুকের শুরু থেকেই নেই জবাবদিহিতা ও স্বচ্ছতা, বলেছেন পরিবেশ উপদেষ্টা। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা নিবিড়ভাবে পর্যালোচনা চান তথ্য উপদেষ্টা। বন্যার কারণে সারা দেশে কমেছে পূজা মণ্ডপের সংখ্যা, বেড়েছে রাজধানীতে। দেশজুড়ে মণ্ডপগুলোতে 3 স্তরের নিরাপত্তা। জঙ্গি হামলার শঙ্কা নেই, অভয় আইজিপির। ফুটবল ফেডারেশন নির্বাচনের তফসিল ঘোষণা, 21টি পদে নির্বাচন 26 অক্টোবর। মনোনয়নপত্র গ্রহণ শুরু 9 অক্টোবর থেকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।